এখন ঢাকা থেকে আসামি অ্যারেস্ট করতেছে না পুলিশ, দায়িত্ব ছিল, কিন্তু এয়ারপোর্ট থেকে উনি কীভাবে ঢুকলেন? সরকার যদি তাকে ফ্যাসিলিট না করতো, সহায়তা না করতো, সুযোগ না করতো, ঢাকা এয়ারপোর্ট দিয়ে আপনার ছোট স্বর্ণ এক টুকরা, এক পিস নাকি 10 গ্রাম সে ধরতে পারেন, লতিফুদ্দির মতো এত বড় মানুষ, দেহের মানুষ, সে চলে আসবে? দেখবেন না আপনি ইমিগ্রেশন ক্রস করবে? ইজ ইট বিলিভেবল? এবং এটা সরকার আজ পর্যন্ত, এখন পর্যন্ত সরকার যে ব্যাখ্যা দিয়েছে সে ব্যাখ্যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। সরকারের সহযোগিতা করে সে দাগে ঢুকিয়েছে। এবং ধরেন দেখেন, শুধু তাই নয়, এবং আজ পর্যন্ত, আজকে দুপুর পর্যন্ত যে সে তাকে গ্রেপ্তার, বিভিন্ন সব জায়গাতে স্বতঃস্ফূর্তভাবে মিছিল হচ্ছে এবং একটা ধর্মীয় মোর্চা হরতাল ডাক দিয়েছে। এখন সরকার দেখলো যে শেষ পর্যন্ত লতিফুদ্দিকে রক্ষা করতে গেলে সরকারের গতি রক্ষা হবে না। শেরপুর সরকার পরবর্তী পর্যায়ে বাধ্য হলো, বাবা তোমার বাঁচাতে পারলাম না, তুমি যাও গিয়ে আমি বাঁচি, এই অবস্থায় চলে আসছে। এবং সরকার আর দেখেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কি, কেন গ্রেপ্তার করলেন? প্রথম বললেন যে উনি বলছে এয়ারপোর্টে আছে কেন, কিন্তু টেলিভিশন আসছে, প্রত্যক্ষদর্শী দেখছেন উনি চলে আসছেন। মানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা ওনার তো সোর্স অনেক বেশি, ওনার এটা ঠিক বলা ঠিক হয় না মনে করি। এক, দুই হলো পরবর্তী পর্যায়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এটা উনি তো সংসদ সদস্য, এই জন্য গ্রেপ্তারের কিছু বাধা নিষেধ ছিল। ইজ নট কারেক্ট। পরবর্তী মাননীয় স্পিকার বলে দিলেন নো, শুধু সংসদের মানে ইয়ের ভিতরে, ফাউন্ডের ভিতরে থাকলে তাকে গ্রেপ্তার করতে পারবে না, পারমিশন লাগবে, বাইরে লাগবে না। আমি নিজে তো এক্সাম্পল, আমি শনিবার সেক্রেটারি ছিলাম, মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম, আপনার জয়নুল আবদিন ফারুক মেম্বার অফ পার্লামেন্ট ছিল, আপনার ইয়ে ছিল সৌদি ইঞ্জিনিয়ার ছিল মেম্বার অফ পার্লামেন্ট, আমাদের গ্রেপ্তার আবদিন ফারুক মেম্বার অফ পার্লামেন্ট ছিল, আপনার ইয়ে ছিল সৌদি ইঞ্জিনিয়ার ছিল মেম্বার অফ পার্লামেন্ট। আমাদের গ্রেপ্তার করতে সেরকম পারমিশন লাগছে? সরকার তো একই সরকার, তো 5 জন নির্বাচনের পর তো আগের সরকার ছিল, একই জিনিস তো নাকি? সেখানে একরকম আইন, এখন একরকম আইন, ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন বাই দ্য গভর্নমেন্ট। আই এম সেই সরকার যদি মামলা করতে ভালো হতো আরো। সরকার কিন্তু এই পর্যন্ত কোনো মামলা করে নাই, অর্থাৎ সরকার তার এই বক্তব্যে অখুশি নয়। জনগণের চায় বাধ্য হয়ে সরকার এখন কি করবে? আর সরকার তো তার দলের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে। এখন বিচারালয়ে কি শাস্তি হবে সেটা আমরা অবশ্যই দেখব, কিন্তু এই এই যে এখন যেই অবস্থানটি আছে সেটা আসলে মানে বিচার করার ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে চলার ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে সরকারেরই মামলা করা প্রয়োজন ছিল, যে প্রচুর মামলা হয়েছে, সেই মামলাগুলি কি সাধারণভাবে চলতে পারবে না? আমরা একটু শুনবো, কিন্তু একটা বিরতির পরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। খোকন ভাই, জানতে চাচ্ছিলাম যে এই প্রক্রিয়াটি আসলে মানে মূল সমস্যাটি কোথায়? সরকার উদ্যোগ নিলে কি সুবিধা হতো? সরকার যদি উদ্যোগ নিতে তাহলে কি বাড়তি সুবিধা পাওয়া যেত? এইটা আমারও প্রশ্ন। আপনি যে প্রশ্নটা করলেন এটা সমগ্র জাতির প্রশ্ন। সরকার কেন মামলা করে না লতিফুদ্দিনের বিরুদ্ধে? আর গতকাল কেন চেষ্টা করে সরকার তাকে সেভ করার জন্য সেফ এয়ারপোর্ট থেকে বের করে দিল? আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা আদর্শ জায়গায় তো এরকমই হওয়া উচিত ছিল যে একজন মানুষের বিরুদ্ধে মামলা হইলে সে সরাসরি আদালতেই যাবে, তাকে গ্রেপ্তার করাটা জরুরি হলো কেন আমাদের? কারণ তার তো ওয়ারেন্ট আছে। আমি যেটা বলছি, ওয়ারেন্ট আছে জন্য গ্রেপ্তার হবে। ওয়ারেন্ট না থাকলে কোনো ব্যাপার ছিল না, সমন থাকলে চলে যাবে এয়ারপোর্টে। ওয়ারেন্ট এক্সিকিউট করার দায়িত্ব, কার্যকরের দায়িত্ব সরকার, দিস অনলি গভর্নমেন্ট, দে কুড এক্সিকিউট দ্য ওয়ারেন্ট। এখন আমার প্রশ্ন, সরকার মামলা করে নাই, সরকার এয়ারপোর্ট থেকে তাকে সুন্দরভাবে ভিতরে ঢুকে দিয়েছে, এবং সারা দেশে যদি মিছিল শুরু হয়েছে তখন যে সে সারেন্ডার করছে। সরকার বলছে বা তোমার রাখাল আমার নিজেদের গতি চলে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমার প্রশ্ন, লতিফুদ্দিনের কাছে কি রহস্যজনক বা গুরুত্বপূর্ণ তথ্য আছে সরকারের, যে সরকার লতিফুদ্দিনকে দল থেকে বাদ দিল, মন্ত্রিসভা বাদ দিল, তারপর তাকে সেভ করতে চায়? এই প্রশ্নের উত্তর পাইনি আমরা, হয়তো ভবিষ্যতে পাওয়া যাবে। লতিফুদ্দিন সরকারের কি গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানে যার ধরুন সরকার এত কিছু করার পরও লতিফুদ্দিন গ্রেপ্তার করতে চায়? এটা এখনো জাতির প্রশ্ন।
সুজন এবং ভাই এটা আপনার কাছেই লতিফ চলে আসি। সিদ্দিকী- গতকালকেও এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আমরা শুনেছি, এখনো আবার নতুন করে আমরা শুনতে পাচ্ছি একটা খোকন ভাইয়ের সিনেমা কাছে। জি, লতিফ সিদ্দিকী কিন্তু শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়নি, আরো 2-4টা কথা বলেছিল। কে কত টাকা পায়, ভিআইপি ব্যবসাতে কি হয় না হয়, এইসব অনেক কিছু বলেছে। ওটার ডিটেলস আসেনি এখনো জনসমক্ষে। ওটা তথ্যটা কি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন রাখা? আর গোপন রাখতে হলে তো লতিফ সিদ্দিকীকে সেভ করতে হবে। হয়তো লতিফ সিদ্দিকী কিন্তু খোলাখুলি পাবলিকলি বলেই দিতে পারে। এটাও তো সরকারের ভিত্তি থাকতে হবে। কি তথ্য সেটা? সেক্ষেত্রে তো খোকন কি ভাই এটা তো অর্থনৈতিক আরো রিস্ক স্বার্থ আছে? ইনভাইট করলো। যদি আপনার কথাই সত্য হয় তাহলে তো রিস্ক ইনভাইট করলে বিদেশে থাকাই ভালো ছিল। হয়তো জি, সুজন ভাই। সরকার আচ্ছা শুনেন, আশা করছি আপনার- সরকার সেভ আপনার করবে, সেভ ইতিমধ্যে করতে পারে যে- জনমত। যে কথাটা বারবার আসছিল সেটা হলো যে আমাদের খোকন সাহেবের বক্তব্যে এটা স্পষ্ট যে আমি গতকালও বলছিলাম যে এটা ঘোলা পানিতে মাছ শিকারের জন্য অনেকে চেষ্টা করছে। লতিফ সিদ্দিকী সে বাংলাদেশের 90% আমাদের দেশের মুসলমান, আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আওয়ামী লীগ দৃঢ়ভাবে, আওয়ামী লীগের অধিকাংশ যারা সদস্য, যারা ভোটার, তারা ইসলাম ধর্মে, মুসলমান ধর্মে বিশ্বাস করে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমস্ত কর্মকাণ্ড ধর্মের সঙ্গে কোনোভাবে সাংঘর্ষিক কোনো একটি পদক্ষেপ আওয়ামী লীগ এখন পর্যন্ত গ্রহণ করে নাই। বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পরে ওয়াইসি সম্মেলন থেকে শুরু করে আপনার এই যে আপনার মাদ্রাসা বোর্ড, আপনার এই যে তাবলিগে জামাত, আপনার আমাদের যে ইয়ে মসজিদ, এই যে যেটা রমনায় সেই মসজিদ, তারপরে বায়তুল মোকাররমের যে সংস্কার, সেটাও মাননীয় প্রধানমন্ত্রী আপনার সে সংস্কার করেছে। কিন্তু আমরা দেখেছি যে বিএনপি যে রাজনীতি করে তারা সবসময় ধর্মকে ব্যবহার করে তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করা ছাড়া ধর্মের যে কাজ, ধর্মের জন্য যে কাজ করা, কোনোটাই ঠিকমতো করে নাই। এই যে হজের ক্ষেত্রে আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত ধর্মপরায়ণ একজন ধর্মপ্রাণ মুসলমান। তাহলে কি সুজন ভাই তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন এটা প্রমাণ করার জন্যই যে আপনারা আমরা বলছি যে তিনি কোনো একটা সরকার, তার একটা সংবিধান আছে, তার একটা আইন আছে, সরকারকে তার সমস্ত কিছু নিরপেক্ষ, তাহলে নিরপেক্ষভাবে হচ্ছে না এই অভিযোগটা সবসময় সরকারের বিরুদ্ধে আসার একটা সুযোগ থাকে। যে কারণে আপনি দেখবেন যে যুদ্ধাপরাধীদের যখন গ্রেপ্তার করা হয় তখনই কিন্তু আপনি দেখবেন যে তাদের কিন্তু যে চাপ ছিল, বিভিন্ন জায়গা থেকে চাপ ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার এখনো হচ্ছে না, তাদেরকে এই যে এখনো বহু অভিযোগ আসতেছে যে তাদের সরকার সেখানেও এক ধরনের ষড়যন্ত্র খুঁজে দিয়ে যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে কিছুদিন আগেও বিএনপির লোকজনই দেখবেন যে তারা বলছিল জামাতের সঙ্গে আতাত হয়ে গেছে সরকারের একটি, এই যে এখনো রায় হচ্ছে না। আর যখন, কারণ সরকারকে দেশ তার আইন এবং সংবিধান অনুযায়ী পরিচালনা করতে হয়। আজকে লতিফ সিদ্দিকী সাহেব একজন সরকারের একজন মন্ত্রী, একজন সিনিয়র সদস্য, তারপরেও কিন্তু আজকের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছেন, বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়টি এই ধরনের কোনো ঘটনা আপনি খুঁজে পাবেন না। আজকেও যে কথাটি মাহমুদ্দিন খোকন সাহেব বলছেন, এখনো ষড়যন্ত্র, যেখানে লতিফ সিদ্দিকীকে আমি ধন্যবাদ জানাবো এই কারণে যে আজকে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটি মোকাবেলা করার জন্য সে বিদেশে ছিল, সে নাও আসতে পারত। সে জানে যে তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা, তার বিরুদ্ধে সরকারের মনোভাব, তার দল থেকে তার তার মাটি নেই, তার পায়ের নিচে কোনো মাটি নেই, কিন্তু তারপরেও সে বাংলাদেশে ফিরে এসেছে। এবং আমি মনে করি যে তার আইনি যে তার যে সেইটুকু সৎসাহ যে আমি এখন তার ব্যাখ্যা কিন্তু আমরা এখনো পাইনি। এই যে সেই ধরনের কথাগুলি বলেছে, কেন বলেছে, কি উদ্দেশ্যে বলেছে, যেটা খালিকুজ্জামান ভাই বলেছেন যে তার কিন্তু আত্মপক্ষ সমর্থনের যে সুযোগের কথা আমরা বলি, এই এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ তার আমেরিকায় সে যে বক্তব্যটি দিয়েছে, এই বক্তব্যটি পর্যন্ত আমরা জানি,
কিন্তু এই বক্তব্যটি কেন দিল, কি কারণে দিল, কি পরিস্থিতি দিল, কি উদ্দেশ্যে দিল, তার বক্তব্য কিন্তু সেই বক্তব্য কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের আমরা মানুষ তার জানে না। আত্মপক্ষ সমর্থন অবশ্যই আদালতে জানবো। আমরা একটু খালিকুজ্জামান সাহেবের কাছে জানতে চাই যে এই প্রেক্ষিতে আমি একটু একটু ভিন্নভাবে যদি বলি যে উনি একটা কথা বলেছেন এবং সেই কথায় অনেক মানুষের আঘাত লেগেছে, এবং আঘাত লাগলে সাধারণভাবে আমরা একটা আইনগতভাবে এটার মোকাবেলা করব, এবং এটা অবশ্যই সেই রকম মামলাও হয়েছে, 22টি জায়গায় 22টি মামলা হয়েছে। কিন্তু একটা বিষয়, এটা কি আমরা ওভার রিয়েক্ট করতেছি কি মনে হয় যে পুরা বিষয়টি নিয়ে? কারণ মতামত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এটার কোনো ব্যাপার আছে কিনা, কারণ মানুষের তো মত অধিকার, আমি তার মতের সঙ্গে একমত না, কিন্তু সে যদি কোনো কিছু মনে করে, তার যদি কোনো কিছু মনে হয়, সেটা বলার অধিকার তার আছে কিনা, সেই মৌলিক জায়গাটা থেকে আমরা আবার সরে যাচ্ছি কিনা। তা এখানে যেমন অনুভূতিতে যদি আঘাত লাগে, তাহলে তার যে প্রকাশ, সেটা একজন ধর্মবিশ্বাসী মানুষ, সে যখন আঘাতপ্রাপ্ত হয়, তার যে প্রকাশ হয়, আর তার সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য স্বার্থ যুক্ত হলে তার মধ্যে যে উগ্রতা প্রকাশ ঘটে, দুটো এক জিনিস না। তাহলে এখন যেমন ধরেন যে কথাটা বলা হচ্ছে যে এখানে একটা স্কোর করার, কে কত বেশি এই ইস্যুকে ধরে আমরা আমাদের রাজনৈতিক সেখানে নাম্বার বেশি পেতে পারি, এটার একটা কম্পিটিশন যদি শুরু হয়ে যায়, তাহলে আমরা মূল জায়গায় যেতে পারবো না। যেমন একটা কথা এসেছিল, একটা অন্যায় করেছেন, যেমন আগে ওনাদেরকে ওয়ারেন্ট নাই, তারপর ধরে ফেলছে, সেই জন্য এখন আবার কথা আসছে যে এয়ারপোর্টে নামলো তখন কেন ধরা হইল না। তাহলে একটা হলো যে পুলিশ ইচ্ছা করলে যে কাউকে গ্রেপ্তার করা উচিত না, এখন সেটার জন্য যে একটা প্রক্রিয়া যাওয়াটাই ভালো। কিন্তু কেন এটা হলো না? কারণ এখানে কিন্তু দ্বিচারিতা আছে, কারণ কাউকে ওয়ারেন্ট ছাড়া, কোনো অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করতেছে, ফলে এইসব প্রশ্নগুলি আসতেছে। আর যে কথাটা আসছে অনুভূতির আঘাতের যে প্রশ্নটা আসছে, সেটা হলো, এটা ঠিকই যে আপনি একজনের বিশ্বাসের মধ্যে কেন আঘাত দেবেন, সেটা তো ঠিক না। কিন্তু এটা খেয়াল রাখেন যে এই ধর্মকে ব্যবহার করে যখন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, ধর্মের রাজনৈতিক ব্যবহার, সেটার পরিণতি আমরা 71 সালে দেখেছি। তাই আজকে যারা ধর্মের রাজনৈতিক ব্যবহার করে, সেটা কি আমাদের অনুভূতিতে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন এবং মুক্তিযুদ্ধে বিশ্বাসী প্রত্যেকটি মানুষকে আঘাত করে না? তাহলে আপনি ইলেকশন আসলে ধর্মকে ব্যবহার যখন করেন, নৌকার মালিক তুই আল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ ইত্যাদি এইসব বলে মানুষকে যখন ধোকা দেন, বা যখন আপনি সেখানে ওই যে সংবিধানের মাথায় বিসমিল্লাহ এবং এগুলি স্টিগমা রাখেন, বা ওই চাঁদের মধ্যে কারো চেহারা দেখা যাচ্ছে, যেগুলো অনুভূতি আঘাত করে না? তাহলে বিষয়টা সেখানে প্রথম কথা হলো যে এইটা এমন এক জিনিস, একটা একটা উৎসাহিত করে চলে। তাহলে আমরা যে কথাটা বলছি সেটা, যেমন আজকে যে ঘটনাটা দেখেন, পিএসসির পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, এই কোমলমতি শিশুরা